কিছুক্ষণ পূর্বে পাশের বাড়ি কাকি আম্মা এসে আমার শাশুড়ির মায়ের কাছে বলে গেলেন আমার স্বামী নাকি প্রবাসে আবার বিয়ে করেছে। প্রথমে কথাটা নিছক মজার ছলেও নিল, এই যে মোটেও কোনো তামাশা নয় তা বেশ বুঝতে পারছি, কারণ কাকির ছেলে মাস দুয়েক হলো আমার স্বামীর সাথে প্রবাসে পাড়ি জমিয়েছেন। সে অবশ্যই তামাশা বা টিপ্পিনি কাটতে করে এমন বলবেন না। বাড়ির উঠানে ফোন হাতে চুপচাপ বসে আছে আন্তারা। পুরো নাম আফিয়া আন্তারা, স্বামীর নাম সাবেদ স্বামী। বছর 3 হলো অস্ট্রেলিয়ার প্রবাসী, দীর্ঘ 6 বছরের সম্পর্ক। প্রথমে 2 বছরের প্রেম আর 4 বছরের বিবাহিত জীবন। এ তো 4 মাস আগে এসে 2 মাস ছুটি কাটিয়ে গেছেন, আবার 2 মাস যাবৎ চলে গেছেন। আজ সকাল অবধি তো সব ঠিকঠাক ছিল, অথচ কাকি এসে কী সব বলে গেল। মাথার উপর কয়েকটা দাঁড় কাক উচ্চস্বরে ডেকে চলছে। মেঘে ছিটে ফোটা নেই আকাশে, তপ্ত রোদে ফোন হাতে নিয়ে আন্তারা বসে আছে গোয়াল করে পাশটায়। শরীর কয়েকবার গাম দিয়ে উঠে ঠান্ডা হয়ে যাচ্ছে। রোদে পুড়ে লাল হয়েছে লাল গাল দুটো, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। দৃষ্টি ফোনের দিকে। বর্তমান বাইরে দেশে অবস্থানরত প্রবাসী যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ইমো নামক অ্যাপস। স্পষ্ট দেখা যায় তার স্বামী সাবিত অনলাইনে আছে, অথচ আন্তারাকে কোনো কল বা মেসেজ রিপ্লাই করছে না। এর আগেও এমন হয়েছে, সে ব্যস্ত থাকলেও আন্তারা কিছুই বলেনি, তবে আজ মেনে নিতে পারছে না। বড্ড অস্বস্তি হচ্ছে এ নিয়ে। অনলাইন তাহলে রিপ্লাই কেন করবে না? কি এমন ব্যস্ততা? অশান্ত মন সচরাচর কারো যুক্তি মানে না, তাই তো আন্তারা মন আজ কোনো যুক্তি মানছে না। খোলা আকাশে তপ্ত রোদ মাথায় নিয়ে উঠানে একপাশে মোবাইল হাতে বসে থাকা আন্তারা মনে ধীরে ধীরে মেঘ জমতে শুরু করেছে। একসময় মেঘ নোনা জলের স্রোত হয়ে নেমে এলো 2 চোখের কার্নিশ বেয়ে। গ্রামের কোনো কথা চাপা থাকে না, এক কথা দোকান হয়ে পুরো গ্রামের কথা ছড়িয়ে পড়েছে। যা হবার তাই হলো। দলে দলে দাদি চাচিরা এসে ঘটনা কি জানতে চেয়েছেন। 2-1 তো এক ধাপ এগিয়ে। তারা বলেন সে ঘরে কি বাচ্চাও আছে। আন্তারা নানা প্রকার প্রশ্ন করেছিল অনেকে, প্রতি উত্তর ছিল আন্তারা নিরুত্তর, উদাসীনতায় চাহনি। দুপুর পেরিয়ে বিকেল হলো, বিকেল সন্ধ্যা গড়িয়ে সন্ধ্যা, তবুও সাবেতের কল এলো না। যতই ব্যস্ত থাকুক না কেন, এদেশে 5 ওয়াক্ত নামাজের সময় ঠিক কল দিত সে। আন্তারা নামাজ নিয়ে আগে থেকে বেশ কঠোর সাবেত। আনো মা উঠো, কে কি কইলো এতে আর সংসার চলে না। মা, আমার বেটায় তোরে ঠকাইবো, এটা কেউ মানবো? তুই জানিস না কামে ব্যস্ত থাকলে কি করব। একটু সবর কর মা, একটু সবর কর। শাশুড়ির কথায় মুখ তুলে তাকায় আন্তারা, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। শাশুড়ি কোমর জড়িয়ে ধরে হু হু করে চাপা কান্না কাঁদতে থাকে আন্তারা। সে নিজেও জানে সাবেত তাকে কোনোদিন ঠকাবেন, তবুও মন কেন এত কুকাইছে। সাবেত আন্তারা পাশাপাশি গ্রামে ছিল। সে বছর সাবেত অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো। সে বছর আন্তারা মাধ্যমিক দেবে। ভালো ছাত্র হিসেবে সাবেতের নাম পুরো 10 গ্রামে। তাই তো আন্তারা সহ আরো ছেলে মেয়েকে হেডমাস্টার পড়া সাবেত কাছে। আন্তারা স্বভাববশত কারণে বেশ চুপচাপ থাকতে পছন্দ করে। পড়তে যাওয়া শুধুমাত্র তার কাছে ছিল। সেদিন প্রথম গিয়েছিল, তুমুল বর্ষণ হচ্ছে। বিধাতার আরশে যত পানি আসে সব যেন গ্রীষ্মের সে দুপুরে জোরে পড়েছিল। হঠাৎ বৃষ্টি নিয়ে একদল ছাত্রছাত্রী এলো সাবেতের বাড়ি। তাদের মাঝে আন্তারাও একজন। ওদের ঘরে বসতে দেয় সাবেত যখন বেরিয়ে যায়। আচমকা বাতাসের সাথে ভেসে আসে মেঘে মেঘে সংঘর্ষের শব্দের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। পুরো ঘর ডুবে যায় গুটে গুটে অন্ধকার। ভরা দুপুরে যেন রাতের আধার নেমে এসেছে। গুটে গুটে অন্ধকারের মাঝে এক রাত্রি মোমের আলো নিয়ে রুমে এলো সাবেত। সেদিন প্রথম আন্তারা সাবেতকে প্রথম দেখে। দেখার পর কোনো বিশেষ অনুভূতি হয়নি। চুপচাপ মন বসা পদার্থবিজ্ঞানের বরবেগের সূত্রে। আজ 6 বছর পর হঠাৎ প্রথম দিনের স্মৃতি আদো গুম জাগরণে মনে পড়ছিল আন্তারা। মাথা ব্যথায় কাতর হয়েও ফোন ছাড়ানি হাত থেকে। এই বুঝি কল এলো। আন্তারার ঘুম যখন একটু হালকা হলো, তখন একচোট বৃষ্টি হয়ে যাবে মাত্র থেমেছে। বিদ্যুৎ নেই, তাই ঘর অন্ধকার। বাড়িতে হালকা ঠান্ডা হওয়ায় বইছে। কান খাড়া করে আন্তারা কিছু শোনার চেষ্টা করছে। তার শাশুড়ি মা কারোর সাথে কথা বলছে ফোনে। ভদ্রমহিলা লাউড স্পিকার অন ছাড়া ফোনে কথা বলতে পারেন না, তাই কারোর সাথে কি বলে সব শোনা যায়। অপর পক্ষের কথা স্পষ্ট না হলেও এপাশ থেকে শাশুড়ি বারবার কিছু জিজ্ঞেস করছে। বাবা, আমার কাছে কিছু লুকাইও না, সত্যি কইরা কও, আমার কাছে স্বীকার করো। অপর পাশ থেকে কোনো কথার স্বর ভেসে এলো না। আন্তারা আবার উঠে এসে দরজার পাশে দাঁড়া। শাশুড়ি তখন ফোনে কথায় ব্যস্ত। বাবা, মায়ের কাছে সন্তানের কোনো গোপন কথা লুকাতে নাই। মা যদি সাহায্য না করে, বিপদে আপদে না দেখে, তাহলে খেয়ে দেখবে। আমার কাছে কিছু লুকায়ও না। তুমি কি সত্যি আবার বিয়ে করেছো? অপর পাশ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। কিছুটা কাঁপা কণ্ঠে জবাব এলো, মা, তোমরা যা শুনেছ সব সত্যি। আমি আজ নয় আরো 2 বছর আগে এখানে বিয়ে করেছি। আন্তারা যেন মাথার ভেতর সবটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। অনুভূতিগুলো তখন কেমন তালবাহানা শুরু করেছে। পড়তে পড়তে নিজেকে সামলে নিল সে। দ্রুত পায়ে হেঁটে প্রায় 1 পকা ছিনিয়ে শাশুড়ির হাত থেকে ফোন নিয়ে চিৎকার করে বলল, আমি মানি না আপনার এই বিয়ে, আমি মানি না। আপনি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে বিয়ে করার সাহস পেলেন কোথায়? আমি কখনো আপনাকে অনুমতি দিইনি এই বিয়ের। আপনার এই বিয়ে আমি মানি না। প্রায় 15 ঘন্টা সময় হয়েছে আন্তারা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। গত রাতে সাবেতের সাথে 1 দফা কথা কাটাকাটি হয়। আন্তারা যথেষ্ট চেষ্টা করেছিল নিজেকে সামলে শান্ত রেখে সব কথা জানার, কিন্তু পারেনি সে। গতকালের কথোপকথন কিছুটা এমন ছিল,
আর আর আমার কথা শোনো, তারপর তোমার যা ইচ্ছা আমাকে বলো, তবে আগে আপনি কি কথা শোনাবেন আমাকে, কিভাবে আমার সতীন আনলেন এটা। অপর পাশ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে আসে। দীর্ঘশ্বাসের কারণ আন্তারা অজানা নয়। ফুপিয়ে কেঁদে ওঠে আন্তারা। কান্নার শব্দে সাবেদ বলল, একটা পয়সা কিন্তু দুটো পাশ থাকে, এক পাশ জানলে তোমাকে অপর পাশ জানতে হবে। দয়া করুন আমার উপর, আপনি ফিরে আসেন আমার কাছে। আমার কিছুই লাগবে না, আমি আপনার অল্প আয়ে সন্তুষ্ট ছিলাম, ভবিষ্যতেও থাকবো। পাগলামে করো না, আমার কথা শোনো। মেয়েটা কি মারিয়া? পুনরায় একটা দীর্ঘশ্বাস ফেলে সাবেদ জবাব দিল, হ্যাঁ। কেন করলেন আমার সাথে এমন অভিনয় করতে গিয়ে এখনো ক্লান্ত লাগেনি? আমি কখনো অভিনয় করিনি। তুমি প্লিজ আমার কথা শোনো। আজ আপনার ঘরের নিচে বসে পশ্চিম দিকে আঁচল পালিয়ে আল্লাহর কাছে চাইলাম আমার লাশ যেন আপনার দেখার ভাগ্য না হয়। এই মেয়ে, তোমার এত কিসের কথা? কতক্ষণ যাবৎ কিছু বলার চেষ্টা করছি, শুনবি না তো? তোকে কিসের কমতি রেখেছি? তোর কোন কম আছে কিছুতে? তাহলে তোর এত কিসের রাগ? আমি বিয়ে করেছি আমার ইচ্ছায়। কি করবি যা কর, আমাকে আর কোনো দিন কল দিবি না। তাও যা। আন্তারা জবাব দেওয়ার আগে সাবেদ কল কেটে দেয়। তারপর নাম্বার ব্লক। আন্তারা চেয়েও পুনরায় কল দিতে পারছিল না। রাগে শাশুড়ির ফোন সাজরে ছুঁড়ে মারে ফ্লোরে। স্কিন ফেডের চৌচির হয়ে গেল মুহূর্তে। ভোরবেলায় নামাজ শেষ হতে না হতে জমে উঠেছে মজি শেখের চায়ের দোকানের আড্ডা। শীত, বর্ষা বা গ্রীষ্ম যাই হোক না কেন, মজি শেখের দোকানের চায়ের সাথে আড্ডা জমে ওঠে। আজকের বিষয় সাবেতের বিয়ে। গ্রামের বুড়ো সবার কাছে এখন সব জানা। চাহাতে মকবুল চৌধুরীর প্রথম মুখ খুললেন এই বিষয়ে। বৃদ্ধ কৃষক মকবুল চৌধুরী এক সময় যুদ্ধ করেছেন বাসার জন্য, দেশের জন্য, জাতির জন্য। জীবনে অনেক মানুষ দেখেছেন, জীবনের মুহূর্তে শিখিয়েছেন। আজ তার মন খারাপ, ভীষণ খারাপ, শুধুমাত্র কন্যা সমান্তরার জন্য। দীর্ঘশ্বাস ফেলে মকবুল চৌধুরী বলেন, বুঝলা রাসু, মেয়েরা বড্ড শান্ত স্বভাবে, দেখলেই সালাম দিয়ে কথা কইবে, সবার বিপদে আপদে সাহায্য করে, বাপের মতন বৈশিষ্ট্য পাইছে। মেয়েটার সাথে সাবেত এমন না করলেও পারত। প্রতি উত্তরে রাসু ওরফে রাশেদ মিয়া বললেন, বুঝি মিয়া ভাই, কিন্তু কি কমো কন, সাবেতের মতন ফোলাই এমন কাজ করবার পারে, এটা আমরা কেউ ভাবছিলাম। ওর মতো ভদ্র ফোলাই কি আমাগো 10 গ্রামে আছে? মাইয়ারা এখন কি করবো কে জানে। ও ভাইয়েরা কিছু জানে নাকি? এখনও তো ফজলে দোকান খোলে নাই, খবর কি পাই নাই? কথা শেষ করে মকবুল চৌধুরী আশেপাশে চোখ মেরে দেখতে লাগলো। এ বাজারে খুব ভোরে শুরু হয় কেনা বেচা। এখান থেকে পাইকারি দরে জিনিস বিক্রি হয়। জিনিসপত্র সবজি বেলা একটু হতে না হাতে বাজারের পরিবেশ হয়ে ওঠে মুখরিত। শহর থেকে আসে ছোট ছোট মিনি ট্রাক, এক দফা দরদাম চলে, তারপর বোঝাই করে মিনি ট্রাকগুলো লাইন বেঁধে যেমন আসে তেমন চলে যায়। পরিবেশ আবার শান্ত হয়ে যায়। রাতে বৃষ্টি হয়, রাস্তায় বেশ কাদা জমেছে। সাইকেল নিয়ে আজ আসতে বেশ অসুবিধা হচ্ছে ফজল ওরফে ফজলের করিম, আন্তারার বড় ভাই। এই বাজারে তাদের বড় বড় 3টে দোকান, ভাই বোনের নামে। আরেক ভাই আনিসুল করিম, 2 ভাই মিলে ব্যবসা দেখেন। ফজলে করিমের বয়স 40 ছাড়িয়েছে। শরীরে ধীরে ধীরে বার্ধক্য জায়গা করে নিচ্ছে। দোকানে কাছাকাছি এসে ঘটল বিপত্তি। প্যাচ প্যাচ কাদায় পা পচকে গেল। দোকানের কাছে আম গাছটায় সাইকেল ঠেসে দিয়ে দাঁড় করিয়ে ফজলে সাহেব গেলেন মজি শেখে দোকানের পাশে টিউবওয়েলে পা পরিষ্কার করতে। ততক্ষণে কর্মচারী এসে দোকান খুলে ঝাড়ু দেওয়া শুরু করেছেন। ফজলেকে দেখে মকবুল চৌধুরী হাত ইশারায় ডাকলেন। বাবার বয়সী চাচার ডাকে হাসি মুখে এগিয়ে গেলেন ফজলের রাব্বি। তবে হাসি মুখে কি আদৌ হাসি থাকবে, নাকি ক্ষণিকের মাঝে হাসি কফুরের মতো উবে যাবে, দেখা দিবে একরাশ ঘন কালো মেঘ। আন্তারাকে যখন শাশুড়ি বারবার ডেকেও কোনো সারা শব্দ পাচ্ছিলেন না, তখন বেশ চিৎকার চেঁচামেচি শুরু করলেন ভদ্রমহিলা। একে তো এলাকার সবাই বেশ মজাদার মশলার বিষয় পেয়েছেন আলোচনার জন্য। অপরদিকে যখন সকাল সকাল সে বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসে, তাহলে পূর্ণ বাড়ি হতে পারে সময় লাগে। আন্তারা দেবর যখন ঘরের পেছনে জানালা ভেঙে ভিতরে ঢুকে দরজা খুলল, তখন প্রথম রুমে দেখলো সাবেতের মা খাটে বা পাশে, জানালার পাশে। তখন আন্তারা উবু হয়ে পড়ে আছে, চোখ মূল নীলবর্ণ ধারণ করেছে। তবে কি যুদ্ধ শুরু হওয়ার আগে হার মেনে আন্তারা পাড়ি জমালো পরকালে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন মহিলা ডাক্তারকে ডেকে আনা হয়েছে আন্তারাকে দেখার জন্য। বাইরে এক গাদা লোকজন সরিয়ে দিয়ে পথ বানিয়ে তাকে এগিয়ে নিয়ে আসতেছে সাবেতের ছোট ভাই সাব্বির। 25 বছর বয়সী সাব্বিরের চোখে মুখে স্থিরতা, এমন একটা ভাবভঙ্গি প্রকাশ পাচ্ছে তার ব্যবহারে যেন এমন কিছুই হয়নি, উত্তেজিত হওয়ার মতন। আন্তারাকে বিছানায় শুয়ে রাখা হয়েছে। হাত পায়ে মালিশ করে দেওয়া হয়েছে রসুন দিয়ে গরম করে সর্ষের তেল। হাত পায়ে মালিশ করেছেন 4 জন, বাকি 2 জন একজন কিছুক্ষণ পরপর মুখে পানি দিচ্ছে, অপরজন বাতাস করছে। ইতিমধ্যে 2-1 এসে হাত পায়ে দড়ি বেঁধে দেওয়ার কথা বলল। তাদের ধারণা সাপে কেটেছে। আবার কয়েকজন বলল বিষ খাইছে। বিষ সাবেতের এমন কামের পরও বাইচে থাইকা কি করবো লো?
মুখ কেমনে দেখাবো গ্রামের মাইন ছেড়ে, তাই বিষ খাইছে। তাদের কারো কথায় কোনো কান দেয়নি সাবেতের মা। ভদ্রমহিলা জানেন আন্তারা সহজে হার মেনে নেওয়ার মেয়ে না। কাল সারাদিন না খাওয়া দাওয়া, তাই দুশ্চিন্তায় দুর্বলতায় জ্ঞান হারিয়েছে। কাল রাতে বৃষ্টির পানি জানলা দিয়ে রুমে এসেছে, যার পানি জ্ঞানহীন আন্তারার হাত পায়ে লেগে হাত পায়ে চামড়া কুচকে নীল হয়ে আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা ডাক্তার আপা আন্তারাকে দেখলেন, জ্ঞান ফিরিয়েছে তার। ইতিমধ্যে আন্তারার সাথে কি হয়েছে এসব লোক মুখে শুনেছে। মেয়েটার মুখ দেখে বড্ড মায়া লাগলো ডাক্তার আপার। হাতে এক গাছা চুড়ি, নাকফুলের পাথর চকচক করে জানাত দিচ্ছে অস্তিত্ব। তবে এক রাতে মেয়ে চোখ দেবে গেছে, ফেলম চামড়া খসখসে লাগছে, চোখের নিচে কালের আস্তরণ। উঠে বসেছে আন্তারা। কিছু সমস্যা আরও রয়েছে, খুব খুলে বলতে ডাক্তার আপা বেশ ভালোভাবে পরীক্ষা করলেন। তারপর সাব্বিরকে ডেকে কিছু একটা আনার জন্য পাঠিয়ে দিলেন ফার্মেসিতে। গ্রামের মানুষের সকালে বিনোদনের বিষয়বস্তু নষ্ট হয়ে গেল এক মুহূর্তে। ছেলে পুরো সকল বয়সে মেয়ে বীর জমিয়েছিল সাবেতের ভাই। আন্তারা বুঝে আত্মহত্যা করলো। হারে আহারে শব্দ মুখে ঋতু ছিল চারিদার। তবে যখন ডাক্তার আপা বললেন দুর্বলতা থেকে এমন হয়েছেন, তখন এদের উত্তেজনা কিছুটা বাটা পড়লো। অনেকে তো বাড়ি ফিরেও চলে গিয়েছে। স্থানীয় সময় রাত 8:07। অস্ট্রেলিয়া সিডনি শহরের অন্যতম একটা সি বিচে নিজ রেস্টুরেন্টে বসে আছে সাবেত। সামনে ধোঁয়া উঠল কফির ফেয়ালায়। দৃষ্টি তখন উড়ন্ত ধোঁয়ায়। ধোঁয়ার আকুলি বিকুলি কুণ্ডলি বারবার যেন অন্তরা চেহারায় রূপ নিচ্ছে। এখানে রেস্টুরেন্টের ব্যবসায় বেশ জমজমাট। মানুষের আনাগোনা সব সময় লেগে থাকে। সবে মাত্র ফরেনার কাস্টমার সামলে হাসি মুখে সাবেতের দিকে এগিয়ে এলো মারিয়া মুমতাসে। ধর্মে ইসলাম হলেও চালচলন পোশাক এদেশীয়। বাবা ছিলেন ইরানি দেশের মানুষ, মা এদেশীয় খ্রিস্টান। জন্মের পর মা ছেড়ে চলে গেলে বাবা নিজ হাতে মারিয়া এই রেস্টুরেন্ট নিজ হাতে করে তুলেছেন। বছর দুয়েক হলো ভদ্রলোক পরলোক গমন করেছেন। তারপর থেকে সব দায়িত্ব এসেছে মারিয়ার কাঁধে। বর্তমানে মারিয়া একজন লিগ্যাল অভিভাবক। সাবেত বেশ ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন। বেশ থাকার মাঝেও কিছু একটা মারিয়ার নেই। মাঝে মাঝে নয়, সবসময় তার মনে হয় সাবেত শুধু দায়িত্বের জন্য তার কাছে আছে। যখন তখন ছেড়ে দিয়ে সে চলে যেতে পারে বাংলাদেশে। যেতে পারে নয়, চলে তো গিয়েছিল। তখন কত কান্নাকাটি করে ফিরে আনতে হয়েছে শুধুমাত্র সে জানে। তার মতে বাঙালি মানুষের মুখে যেমন মায়াভাব মনে তেমনি কুটিল বুদ্ধি। সে জানে সাবেত তার প্রথম স্ত্রী আন্তারাকে কতটা ভালোবাসে। সবসময় ফোনে লেগে থাকে। যদি মেয়েটা জোর দেয় এক্ষুনি চলে যাবে। কিন্তু এমন হলে মারিয়া নিজেও মরে যাবে। হয়তো অন্যের মতো সে অনুভূতি দেখাতে পারে না, তাই ভালোবাসার কোনো কমতি রাখেনি। মুচকি এসে মারিয়া সাবেতের ঘাড়ে হাত রেখে মৃদুস্বরে বলল, হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া, তোমার কি শরীর খারাপ? মারিয়া বাংলা একটা শুদ্ধতা না হলেও বুঝে নেওয়ার মতো। সাবেতের জন্য সে বাংলা শিখেছে। কয়েকদিন পর সে নিজে থেকে সাবেতের মায়ের সাথে যোগাযোগ করবে ভেবেছে। অফারটা হল তার একটা অধিকার আছে। সাবেতের দৃষ্টি তখনও দুয়ার আকুলি বিকুলি কুণ্ডলির দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আন্তারা আমাদের বিষয়ে সব জেনেছে আজ। আমি ভয়ে আছি ও নিজের কোনো ক্ষতি না করে বসে। কথাটা শুনে মারিয়া বেশ চমকে উঠেছে। কারণ সাবেতের যদি আন্তারার একবার ফিরে যেতে বলে, সে একদিন অপেক্ষা করবে না। মারিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলেছে তোমাকে? তুমি ওর সাথে কথা বলেছ? কেন করেছি? কারণ জিজ্ঞেস করেছে মাত্র, আর কিছুই নয়। আমাদের ঝগড়া হয়েছে। মারিয়া এবার কেঁদে দিল। প্যাচ প্যাচ করে কাছে সে। অসহ্য লাগে এমন কান্না। নিজেকে সামলে কোনোভাবে বলল, তুমি কি চলে যাবে? আমি যে মরে যাব, প্লিজ আমাকে রেখে যেও না। কথা বলার সময় মারিয়া নিজের ডান হাত দিয়ে সাবেতের ডান হাত ধরে নিজের পেটের উপর রাখলো। হঠাৎ চমকে উঠলে সাবেত। মারিয়া যে 7 মাসের গর্ভবতী, ওকে এই অবস্থায় রেখে কিভাবে যাবে সে? এই বাচ্চার জন্যই তো ফিরে এসেছে আবার। তাহলে কেন সে চলে যেতে চাইছিল? এতে আন্তারা দোষ বা কোথায়? সে তো কষ্ট পাচ্ছে। এসব ভাবনায় নিজের মাথার চুল একটা একটা করে ছিঁড়তে ইচ্ছে করছে সাবেতের। সে সময় খেয়াল হলো মারিয়া কেঁদেই চলেছে। সাবেত হাত ধরে টেনে মারিয়ার মাথা খুব শক্ত করে নিজের বুকের বাঁ পাশে জড়িয়ে রাখলো। খুব শক্ত করে। কোথায়? আন্তারা মাথা রাখলে যেমন শান্তি লাগে তেমন শান্তি তো লাগছে না, বরং ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। আজ রাত গভীর রাতের সময় এখনো হয়নি, তবে আকাশে মেঘের আস্তরণে রাতকে গভীর বানিয়ে তুলেছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 10-এর রাস্তা হাঁটতে হয় আন্তারার। তার বাবার বাড়ি অনেকটা কাছে চলে এসেছে। 2 গ্রামের মাঝের জায়গাটা সাবেতের। এখানে নানান জাতীয় ফল ফুলের গাছ লাগানো। প্যাচপ্যাচে কাদায় হেঁটে আন্তারা এসে দাঁড়ালো বকুল গাছের নিচে। হাতে থাকা মোবাইলের টর্চ জেলে কাদা কুড়িয়ে নিল কিছু বকুল ফুল। অন্ধকারে এক পাশে ঘাসের উপর বসে সাথে নিয়ে আসা সুই সুতোর ভেজা ফুলে মালা গাঁথে আন্তারা। তারপর ঝুলিয়ে দেয় গাছের একটা ডালে। এই কাজ বিগত 6 বছরে এক রাতেও বাদ যায়নি। সেদিন তাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল। সেই রাত থেকে প্রতি রাতে এই গাছের স্থান পায় একটা একটা করে বকুলের মালা। ফুল না থাকলেও ঝুলে থাকে সুতো। তবুও যেন কাজ না করার কোনো বাহানা মন শুনতে চায় না। গতকাল রাতে বৃষ্টি ভিজে এসেছিল। সে ফুল কুড়িয়ে মালা গেঁথে ঝুলিয়েছে। যখন সাবেত দেশে
এসেছিল তখন দুজন মিলে করতো, আর সে নেই তো। আন্তরা নিজের দায়িত্ব তো অভ্যাস ছাড়তে পারেনি। মালা ঝুলিয়ে আন্তরা নিজের শাড়ির আঁচল গিট খুলে নিজে একটা বের করলো, দুটো দাগ স্পষ্ট। আন্তরা হাতে প্রেগনেন্সির কিট, মা হতে চলেছে সে। খুব দ্রুত আন্তরা এবং সাবেতের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। হালকা খয়েরি এবং কালো মিশেলে একটা শাড়ি পরেছে আন্তরা। খানিকটা হেসে বসলো চেয়ারে, দৃষ্টি সামনে থাকা ভদ্রমহিলা হাতের দিকে। এক গাছি সোনার চুড়ির মাঝে উঁকি দিচ্ছে একটা লাল তেল। ভদ্রমহিলা হাতে খাবারের থালা, অথচ খাবার দেখে কেমন বমি বমি ভাব হচ্ছে আন্তরার। কিছুক্ষণ আগে বেশ হট্টগোল বেজে ছিল বাড়ির উঠানে। আন্তরার দুই ভাই এবং ভাবিরা এসেছিল চেয়ারম্যান মেম্বার সহ নিয়ে। সাবেতের নামে কেস করবে সরাসরি হুমকি দিয়ে গেছেন তারা। ছোট ভাই তো রাগের বসে তাদের বসতে দেওয়া চেয়ারে উঠিয়ে আছড়ে ফেলেছেন মাটিতে। ভাঙা প্লাস্টিকের চেয়ার এখনও পড়ে আছে উঠোনের বাঁ পাশে। আন্তরা খাওয়ানোর চেষ্টা করে চলেছে আন্তরার বড় ভাবি কুমুদ। 35 বছর বয়সী কুমুদের চেহারা মায়া দেবীর ছাপ প্রায় সবাই। কুমুদ যেন স্বভাবে আচরণও কুমুদ। বাসর রাতে তাকে তার স্বামী প্রথম জিজ্ঞেস করেছিল, বউ তোমার নামের অর্থ কি? সদ্য বিবাহিত কিশোরী মেয়ে যখন স্বামীর মুখে প্রথম বউ ডাক শুনতে পেয়েছিল তখন লজ্জায় বেশ রাঙানো ছিল তার মুখ। শুধু দুদিকে মাথা ঝুলিয়ে না সূচক উত্তর দিয়েছিল, পদ্মমুক্ত পদ্ম আর কুমুদিনী মানে পদ্মের গুচ্ছ। কুমুদের স্বভাব চরিত্র যে পানিতে জন্মে নেওয়া ফুলের মতো, বুঝতে হবে খুব একটা সময় লাগেনি বাড়ির সকলে। ঠান্ডা মেজাজে শান্ত চাহনি নিজের সব বিষয়ে স্থির রেখে সামলে নেওয়া কুমুদ যেন সত্যি পানির মতন সরল। ছোটবেলা থেকে কুমুদ ছিল আন্তরার সব। মাটি হিসেবে পাওয়া আন্তরাকে তাই তো কুমুদ নিজ হাতে করে নিয়েছে। শৈশবে চাঞ্চলময় আন্তরা ধীরে ধীরে হয়ে উঠেছে শান্ত ও চুপচাপ স্বভাবে। খেয়ে নে রে আরো, খেয়ে নে, এই মাত্র কয়েকটা শব্দ যেন পর্যায়ে পড়লেন কুমুদ বেগম। দু চোখে পানিতে ছলছল করছে, এই বুঝি বেড়ি বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। ভাবি মা আমার না কিছু ভালো লাগছে না, এই দেখো বুকের ভেতর কেমন খাকা করছে। ভাবি আমি কি খুব খারাপ? আমার সাথে এমন হইল কেন? আন্তরার প্রশ্নে হাতের খাবারের থালা রেখে দু হাতে নিজের বুকে জড়িয়ে নিল আন্তরাকে। ফুফিয়ে কেঁদেছে মেয়েটা। কি বলে সান্ত্বনা দিবে সে আন্তরাকে? সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথাই যে আজ তার কাছে নেই। ডান হাতে আঁকড়ে ধরে বাম হাতে আন্তরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কুমুদ। ছেলের কাছে আদ্যপ্যান্ত সব কিছু বলে একটা শ্বাস নিল সাবেতের মা। আন্তরা বড় ভাইয়ের থেকে ছোটটা বেশি রাগে। সাবেতের নামে কেস দেওয়া কোনো ব্যাপার না। তাছাড়া সাব্বির এ বাড়িতে এক বেটা মানুষ, সব কিছু করে রাগের বসে। ভদ্রমহিলা বসে গাবড়ে ভিডিও কলে সাবেতের এসব করলেন। বলার পর খেয়াল করলেন সাবেতের পাশে অন্য একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে অসুবিধা হলো না সে কে। দূরে ছিল তখন দেখেছে মেয়েটাকে গর্ভবতী। এর মানে তো এই হয় সাবেত ওর সাথে সুখে আছে। মারিয়ার সাথে সাবেতের মা অনেকক্ষণ কথা বললেন। মারিয়া যেমন বলেছেন তাই করবেন বলে স্থির করেছেন। মারিয়া সাবেতের মায়ের সাথে একান্তে কথা বলতে চায় বলে সাবেত দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে তাকে হাসি মুখে ফোন ফিরিয়ে দেয়। তখনও কল কাটেনি। হাতে ফোন নিয়ে সাবেত দেখলো তার মায়ের পেছনে আন্তরা ছোট্ট সংসার দেখা যাচ্ছে। পূর্ব দিকে জানালার গিলে হাত রেখে বাইরের দিকে তাকিয়ে আছে আন্তরা। খোলা চুলে দাঁড়িয়ে এক মনে কিছু একটা ভাবছে। আন্তরা মুখ দেখার এক অজানায় তৃষ্ণায় চৌচির হয়ে যাচ্ছে সাবেতের বুকের মাঝে। যাই হোক না কেন আন্তরা তার স্ত্রী, প্রিয়সী, বান্ধবী সব। আন্তরা অবশ্যই সেটা জেনে ফিরিয়ে দেবে না। মায়ের কাছে সাবেত আন্তরাকে কথা বলার ঠিক আগ মুহূর্তে দেখলো। দু হাতে মুখ চেপে আন্তরা ছুটছে কলতলার দিকে। আপন মনে সাবেত কিছু হিসেব করে দেখলো। পর মুহূর্তে ভাবলো এমন কিছু হলে অবশ্যই আন্তরা জানাবে। অন্তত তাদের সন্তানের কথা আন্তরা অভিমান করে না বলে থাকতে পারে না। কলতলা শ্যাওলা জমেছে। কালচে সবুজ রঙের মাঝে উঁকি দিচ্ছে ফাঁকা কলা কলতলা। সেখানে শ্যাওলা স্তর কম, সেখানে পানিতে রোদের আলোয় সৃষ্টি হচ্ছে তীব্র আলো জলকানি। কলতলার একপাশে মাথায় হাত রেখে বসে আছে আন্তরা। বমি ভাব তো হচ্ছে, তবে বমি হচ্ছে না। এটা প্রচণ্ড অস্বস্তিকর অবস্থা। কেননা বমি হলে যতটা কষ্ট হয় বমি ভাব যন্ত্রণা দেয় দ্বিগুণ। চোখে মুখে পানি চাপটা দিয়ে শাশুড়ি মায়ের আঁচলে মুখ মুছে আন্তরা। খোপার চুল একটা আগলা করে দিয়ে গিয়েছে। হাতে খোপা করতে করতে পা বাড়ায় নিজের গড়ার দিয়ে। উঠান পেরিয়ে পেয়ারা গাছতলায় একটু দাঁড়ায় সে। আবার বমি পাচ্ছে, তবে সেদিকে পাত্তা না দিয়ে দ্রুত ঘরে ফিরে এলো। মাথার উপর ফ্যান চলছে বনিয়ে কিছু সময় ফ্যানের দিকে তাকিয়ে থেকে আস্তে ধীরে বিছানায় ডান পাশ গায়ে এলিয়ে দিল আন্তরা। ফোনে হাতে ডায়াল করলো সাবেতের ইমো নাম্বার। কয়েকবার কল দেওয়ার পরও কল যাচ্ছে না। এমন না যে সাবেত তাকে ব্লক দিয়েছে, তাহলে কি নেটওয়ার্কের সমস্যা? অস্থির আন্তরা এবার আরও অস্থিরতা অনুভব করেছে। বাধ্য হয়ে সরাসরি কলে সাবেতের নাম্বারে, কারণ তাদের প্রথম সন্তান আসতেছে এ কথা আন্তরা কাউকে জানায়নি। প্রথম জানার অধিকার কেবল
এবং কেবলমাত্র সাবেতে, তারপর বাকি সবাই। কিন্তু এদিকে কল দিলে কোনো একটা কারণে কল যাচ্ছে না। মারিয়া মেয়েটার কথা ফেলে দেওয়ার মতো নয়, কথা বলে মনে হচ্ছে বেশ বুদ্ধিমতী। তাছাড়া সাবেত যদি আন্তারাকে নিয়ে সুখেই থাকতো তাহলে কি আর বিদেশে বিয়ে করতো? আন্তারা বাইরা ভালো না, আজ হুমকি তুমকি দিয়ে গেল, এতে আর যাই হোক সাবেতের কিংবা সাব্বিরের ভালো হবে না। এজন্য ভদ্রমহিলা বিনা বাক্যে মারিয়ার কথা মতো আন্তারার ফোন থেকে সাবেতের নাম্বার ব্লক করে দিল। কাজটা মোটে সহজ ছিল না, মাথার কসম দিতে হয়েছে সাব্বিরকে। তারপর সাব্বির এই কাজ করেছে। খুব দ্রুত বাড়ি জমাবে তারা অস্ট্রেলিয়ার পথে। এদেশে থেকে কি লাভ, দুই ছেলের ভবিষ্যৎ না থাকে। মারিয়া, আমার ফোন দেখেছ? নো ডিয়ার, তা এখানেই তো ছিল, একটু আগে তো তোমার আশেপাশে। রিল্যাক্স, হাইপার হচ্ছ কেন? আরোর সাথে কথা বলবো অথচ ফোন হাওয়া। হাইপার হব না তো কি নাচবো? সাবেতের এমন কথায় মন খারাপ হলেও পরের মুহূর্তে খুশির বর্ষা নেমে এলো মারিয়ার মুখে। সাবেতের হাত ধরে তাকে পাশে বসিয়ে বলল, সাব্বির তোমার নামে কেস করতে চেয়েছে আন্তারা। দাঁত মুখ খিচিয়ে সাবেত জবাব দিল, ও ভাইয়েরা বলেছে ও না, হাত ছাড়াও ফোন খুঁজতে পারছি না। তোমার মম এদেশে আসতে চাচ্ছে, ওখানে সিকিউরিটি নেই। ইউ নো হোয়াট আই মিন? মারিয়ার কথা সাবেতে চমকে উঠেছে। আন্তারা আসবে এখানে? মা কি সত্যি ওকে নিয়ে আসতে পারবে? যদি মারিয়া 7 মাসের প্রেগনেন্সির কথা জানে কীভাবে রিয়েক্ট করবে? এসব হাজারো কথা ভাবতে ভাবতে কয়েকটা ফাঁকা ডোক গিলে সাবেত হাত ছাড়িয়ে নিয়ে বলল, আন্তারা আসবে না, আমি ওকে চিনি। ও আসা না আসা মেয়েটার নাম। মম অ্যান্ড সাব্বির আসবে, ওদের আসার ব্যবস্থা আমি করছি। সাবেত কোনো কথা বাড়ায় না। তবে কি আন্তারার সাথে আইন অনুসারে বিচ্ছেদ হওয়ার সময় চলে এলো? রাত 11টা হবে হয়তো। ইতিমধ্যে গ্রামের মানুষের ঘুমে অর্ধেক হয়েছে। আজ আকাশে চাঁদ থাকলেও ভালো খুব একটা নেই। মে মাসে জাপসা ও গ্রামে অতিষ্ঠ গ্রামবাসী। ঠিক তেমন একজন চেয়ারম্যান সাহেবের ছেলে মাহির আফসার। দিন দুয়েক হলো বিদেশ থেকে ফিরেছে। গ্রামের মানুষের কাছে সে মস্ত ডাকতে, বিদেশে পড়েছে কিনা। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে মাঠের এক কোনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে মাহির জীবনে বড় আহ্লাদী না হলেও কি সবসময় পাওয়া পাল্লা দিয়ে বেশি করে মানুষের সাথে আহ্লাদ করে, আবার কেড়েও নিতে পারে, দুবার ভাবে না। সামনে বাগানে কিছু একটা শব্দ শুনে সেদিকে তাকায় মাহির। আম কাঁঠালের বাগান হয়তো চোর এসেছে। সেদিকে খেয়াল করতে চোখ পড়ে 20-22 বয়সী এক রমণী গাছ থেকে ধীরে ধীরে সুস্থ নেমে আসছে। ভূতের মাহিরের কোন কালে ভয় নেই, না আছে বিশ্বাস। তবে জিন জাতি, আজ কি তাহলে মাহির তাদের সাক্ষাৎ পেতে চলেছে? ভেবেছিল রাত দুপুরে পেতনির দেখা মিলবে, কিন্তু এ তো আকাশ থেকে তারা খসে পড়েছে। কাছাকাছি আরো বলিষ্ঠ স্পষ্ট হিমশীতল কণ্ঠস্বর কানে আসতে কেমন একটা ঠান্ডা অনুভূতি হলো আন্তারার। পরেক্ষণে নিজেকে তাতস্থ করে তার দিকে ফিরে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাই? কবে এলেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। এলাম তো গত পরশু। তবে তুই এই অবস্থায় এখানে কেন? মুচকি হেসে আন্তারা জবাব দিল, কোন অবস্থায় ভাই, আমি তো বেশ আছি। তুই মা হতে চলেছিস? এভাবে রাত দুপুরে এখানে আসা কি উচিত? কেন, আপনিও কি জিন ভূতে বিশ্বাস হয়ে গেছেন? জিন ভূত ছাড়া আরো অনেক কিছু আছে। তারা হঠাৎ পা ফসকে গেল, তখন বাচ্চাটার ক্ষতিই হবে। এবার বল তো, গ্রামের মেয়েরা কি অবাক হওয়া ছেড়ে দিয়েছে? কেন বলুন তো? তোর প্রেগনেন্সির খবর জানে, এটা নিয়ে তুই অবাক হলি না যে? তোর তো চমকে যাওয়ার উচিত ছিল রে। গত পরশু এসেছেন আপনি তো ডাক্তার মানুষ, উপজেলায় হয়তো গিয়েছিলেন, ডাক্তার রাফা বলেছে হয়তো, তাই জেনেছেন। গ্রেট। এর জন্যই বলতাম তোর হায়ার স্টাডির জন্য গ্রাম থেকে বের হওয়া উচিত ছিল। শুধু সাবেতে বিদেশ যাওয়াটা তো সফলতার দ্বার খোলার আগেই বন্ধ করে দিল। যাই হোক, সবটা শুনেছি। তুই সাবেতের সাথে কথা বলেছিস? দেখ, হাতের কিন্তু 2 পিঠ। এক পিঠের খবর জানলে পুরো হাতের খবর পাওয়া যায় না। হাত ভালো করে কি আছে, তোকে 2 ফুটের খবর নিতে হবে। প্রতি উত্তর আন্তারা কিছুই বলেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল বকুল। গাছে ঝুলানো সদ্যমালার দিকে মাহির আরও এক কথাই বলল, মেয়েটার প্রতি মায়া কাজ করছে না। তবে এই সময় তারা আন্তারা দুঃখ হওয়া উচিত একজন মানুষ হিসেবে, এলাকার বড় ভাই হিসেবে, অথচ হচ্ছে না। জাগতিক কোনো কষ্ট ইদানিং মাহিরকে স্পর্শ করতে পারে না। আচ্ছা, মায়া নামক অনুভূতি কি ধীরে ধীরে বিরক্ত হতে যাচ্ছে? নিজের রুমে বসে সিগারেট দড়িয়ে আপন মনে টেনে যাচ্ছে সাব্বির। নিজেকে নিম্ন শ্রেণীর প্রাণী মনে হচ্ছে। মায়ের কসমের জন্য আছে খুব বাজে একটা কাজ করতে বাধ্য হয়েছে। আন্তারার ফোন থেকে আউটগোয়িং কল সিস্টেম অফ করে দিয়েছে, সাথে সাবেতের নাম্বার ব্লক। সাবেত পারবে না আন্তারাকে কল দিতে। তবে আন্তারা চাইলে কল দিতে পারত, কিন্তু আউটগোয়িং সিস্টেম অফ করে দেওয়ায় আন্তারাও পারবে না কল দিতে। হাতে সিগারেটের ফিল্টার প্রায় পুড়ে গেছে। সিগারেটের ফিল্টার ফেলে পুনরায় আবার একটা সিগারেট জ্বালিয়ে নিল সাব্বির। এক মনে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। প্রাণী বিজ্ঞানের ছাত্র সাব্বির। মাস্টার শেষ করে বাড়িতে এসেছে। পাশের কলেজে পার্ট টাইম লেকচার হিসেবে জয়েন করেছে। BCS করার ইচ্ছা আছে তার প্রস্তুতি নিয়ে। ল্যাপটপের সার্চ বারে আজ একটি অদ্ভুত বিষয় নিয়ে চার্জ করলো সাব্বির। মরুভূমির জাহাজ, ওর জীবন্ত সাপ গলাদ্বন্দ্ব করে, হোক সে বিষাক্ত। এটা কি সত্যি? সার্চ করতে দেখে
অনেক লেখা সামনে এলো, তবে চোখ আটকে গেল। কোরআন শরীফে এক বিষয়ক তথ্য দেওয়া আছে এমন একটি পোস্টে। কৌতূহলবশত সেখানে ক্লিক করে পড়তে লাগলো উট সাপ খায় কেন। এই বিষয়ে কোরআন বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় প্রাণী জগতে বর্ণনা এসেছে। পবিত্র কোরআনে সূরা ইউসুফে উট নিয়ে আলোচনা আছে। উট এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে একটু ভিন্ন ও অদ্ভুত। পবিত্র কোরআন শরীফে উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলো উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি, এবং এই রোগের নাম হলো হায়াম। অনেকে আবার এই বিষয়ে না জেনে উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা উটের হায়াম নামের এই রোগের শেফা রেখেছেন পবিত্র কোরআনে। এর মহাঔষধ হচ্ছে একটি জীবন্ত সাপ খাইয়ে দেওয়া। অনেক সময় উট নিজেই তা খেয়ে থাকে। উটটি সাপটি খেয়ে ফেলে তখন অবস্থা প্রচণ্ড তৃষ্ণা থাকে এবং 8 ঘন্টা এই অবস্থা থাকে। তখন উটের চোখ থেকে অজর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে সেই পানি খুবই মূল্যবান পানি, কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এই চোখের পানিকে তিরোয়াক বলা হয়। তিরোয়াক এমন এক মহা ওষুধ যা কিনা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য উপযোগী। মূল্যবান তিরোয়াক অনেক কষ্টে তৈরি করা সম্ভব এবং ব্যয়বহুলও বটে। তিরোয়াক হচ্ছে উটের সেই চোখের পানি যা বিষক্রিয়া নষ্ট করা চিকিৎসায় কার্যকরী। এই চোখের পানিকে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ রাখা হয়। উটের পিপাসায় এই রোগটি কোরআন মাজিদে জাহান্নামী শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে, যার অর্থ কিছুটা এতপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে এবং পানকারী পিপাসায় উটের মতো সে পানি পান করবে। তোমরা অবশ্যই বক্ষম করবে এবং যক্ষম বৃক্ষ থেকে, অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে। অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি, পান করবে বিপাসিত উটের ন্যায়। উট সাপের বিষ পানি পান করতে থাকে এবং জাহান্নামীদের টকবক করে সিদ্ধ হতে থাকে, পানি পান করতে থাকবে। এই জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করতেন, উটের মতো এক শ্বাসে পানি পান করিও না, বরং 3 শ্বাসে তা তোমরা পান করো। পড়া শেষে মুচকি হাসে সাব্বির। অবাক হয়, চমকিত হয়নি সে, কারণ কোরআন শরীফে এমন একটি জ্ঞানের ভান্ডার, সেখানে সকল মৃত্যু ব্যতীত সকল রোগের সেবার তকদির দেওয়া হয়েছে। রাতের বিছানায় গা এলিয়ে দিতে চোখ ঘুমনে এলো আন্তারা। সারাদিনের দুর্বলতা জেঁকে বসেছে দু চোখের আঁখি পল্লবে। গভীর রাতে ঘুমে তলিয়ে যাচ্ছে আন্তারা। হঠাৎ দরজায় দুমদাম শব্দে ঘুম ভাঙে গেল তার। কেউ দরজা অনবরত কড়া নেড়ে চলেছেন। শাড়ির আঁচল ঠিক করে ঘুম চোখে আন্তারা এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলে আদৌ ঘুমে জাগরণ দেখলো সাবেত দাঁড়িয়ে আছে তার সামনে। চোখে মুখে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সাবেতের। এই গ্রাম কখনো সূর্য ওঠে না, সূর্য আসে। একপালি রোদ এসে রাঙিয়ে দিয়ে যায় পুরো গ্রাম। ভোরবেলায় বৃষ্টি হয়েছে, জুম বৃষ্টি। গাছের পাতায় এখনো জমে আছে বিন্দু বিন্দু জল। ঘরের সামনে জবা গাছের গা এখনো বেঁচা, ছুঁয়ে ছুঁয়ে পড়ছে পানি। ঘরে বারান্দায় বসে সেদিকে তাকিয়ে আছে আন্তারার বৃদ্ধ মা। বয়স 60-এর মোহ নাই। স্বামী গত বছরে হয়েছেন, বছর 7 আগে। তারপর 2 পুত্রবধূ আর 2 নাতি-নাতনিকে নিয়ে তার বাস। এক মেয়ে, সে তো চোখের সামনে থাকবে বলে সাবেতের কাছে বিয়ে দিয়েছে। উঠানের দক্ষিণ পাশটায় শ্যাওলা জমেছে, যে কোনো সময় আছাড় খাবে যে কেউ। সেদিকে এক টুকটি গোবর এনে ফেললেন বাড়ির রাখাল ছেলে। এরা 3 পুরুষ ধরে কাজ করছে আন্তারাদের বাড়ি। বাঁধা কাজের লোক বলা চলে, তবে এই ছেলেটা শুধু গরুর দেখাশোনা করে বলে নিজেকে রাখাল বলে দাবি করে। মাঝে মধ্যে বাঁশিও বাজায়। 15 দিন 17 বছর বয়সে হবে, তবে কাজে বেশ দুরন্তর। উঠান গোবর লেপ দিচ্ছে সে। এক হাতে বাঁশের ঝাড়ু, অন্য হাতে একটা প্লাস্টিকের মগ দিয়ে পানি গোবরের মধ্যে ঢালছে, অন্য হাতে ঝাড়ু দিয়ে গোবরের পানি ছড়িয়ে দিচ্ছে পুরো উঠানে। আন্তারার মায়ের দৃষ্টি তখন ঝাড়ুর দিকে। পানি, গোবর আর ঝাড়ু প্রতিটি সংঘর্ষণে মনে করিয়ে দিচ্ছে মস্তিষ্কের কোথাও ধুলে জমে যাওয়া এক পশলা স্মৃতি। সেবার আন্তারা 10-এ পা দিয়েছে জ্যৈষ্ঠ মাস। পুরো বাড়ির উঠানে জুড়ে জমা হয়েছে ধানের আঁটি। তখন বাড়ির কর্তা জীবিত ছিলেন। বাড়ি ভর্তি কাজের জন্য আনা লোক, যাদের কেউ ধান আনছে, আবার কেউ মা এ কাজে ব্যস্ত। আন্তারারা মা ভাবি তখন ব্যস্ত পাকঘরে। এক এলাহি কাণ্ড বলা চলে। বড় ভাইয়ের সাইকেলে করে স্কুল থেকে ফিরল আন্তারা। ফিরেই ঢুকেছে পাকঘরে ভাবির কাছে। ঘামে ভেজা কুমুদের পিঠে বুক ঢেকিয়ে গলা আঁকড়ে ধরে আদায় করে নিল তার পাওনা আদায় নিয়ে বেরিয়ে আসতে পা দিল উঠানে রাখা গোবরের। কয়েকদিনের বাসি গোবরে জমেছে কিছু সুদর্শন। আস্তে ধীরে তারা জায়গা করে নিয়েছিল আন্তারার পায়ে। তখন আন্তারা বুঝতে পারলো পায়ে কিছু একটা লাফাচ্ছে। মেয়ে সে কি কান্না! বয়ে এইটুকু হয়ে গিয়েছিল তার মুখ। এরপর থেকে উঠানে গোবর দেওয়ার সময় সে ঘর থেকে বের হতো না।
একদিনেও সে অভ্যাস মেয়ে ছাড়তে পারেনি। মেয়ের অমন ছেলে মানুষের স্মৃতি মনে হতে এক চিলতে হাসি দেখা দিল ভদ্রমহিলার ঠোঁটের কোণে। তবে দীর্ঘস্থায়ী হলো না সে হাসি। সাবেতের তো কম আদর করেনি তারা, আন্তারাও কম ভালোবাসেনি সাবেতকে। তাহলে এমন কেন করলো সে? দু চোখ উপছে নোনা স্রোত নেমে এলো গাল বেয়ে। দু গ্রামের সীমানা নির্ধারণ করেছে চেয়ারম্যান বাড়ি। সাবেতের বাড়ি তাদের গ্রামের শেষ প্রান্তে, আন্তারাদের গ্রামের শুরুতে। মাঝে রয়েছে চেয়ারম্যান বাড়ি। সাবেতের ফলের বাগান, একটা পুকুর এবং কবরস্থান। আন্তারাদের বাড়ির সই রয়েছে 7টা পুকুর, আর 7 পুকুরে মাছ চাষ হয়। পুকুরের মালিকানা কারো নামেই নেই, কারণ তার জমি ছিল মতিন মিয়া। সেই যুদ্ধের সময় নিহত হয়। বেঁচে ছিল তার বৃদ্ধ মা। মারা যাওয়ার আগে 7 পুকুর গ্রামের মসজিদ মাদ্রাসার নামে দিয়ে যান বৃদ্ধা। মৃত্যুর আগে ভদ্রমহিলা গ্রামের চেয়ারম্যানের হাত ধরে শুধু বলেছিলেন, বাবা, পুকুর ভরাট করিস না, আমার পুকুরের মাছ হবে অনেক। তোরা তুই আবার পুকুর এক বেলার বেশি নির্জলা রাখিস না। এমন নয় যে সবাই বৃদ্ধের কথা মেনেছে। বৃদ্ধার মৃত্যুর পর পুকুর সেজে মাছ তোলার পর পুকুর পানি শূন্য হওয়ার ঘন্টা 2 পর একজন মানুষ মারা যায়। তারপর কোথায় থেকে পানি এসে যেন টুইটুম্বুর হয় পুকুর। এরপর 3 বছর যখন এমন হলো, তারপর থেকে এই 7 পুকুরকে গ্রামবাসী কখনো নির্জলা রাখে না। এখন একটা পুকুরের পাড়ের উপর শুয়ে আছে মাহি। সাবেতের এমন করার কোনো মানে সে খুঁজে পাচ্ছে না। মুখে সিগারেট রেখে ডান হাত দিয়ে ফোন বের করে নিজের পকেট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একটা অ্যাক্টিভ না হলেও নামমাত্র একটা অ্যাকাউন্ট আছে। লগ ইন করে সাবেতের নাম সার্চ করলো মাহির। তার কোনো অধিকার নেই ব্যক্তিগত বিষয়ে কথা বলার, তবে মনে হচ্ছে কোনো একটা কারণে সাবেত আন্তারা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারছে না। কয়েক জোড়া বুন ও তিতির ঘুরাঘুরি করছে আন্তারা চারপাশে। ছোট ভাই এনে দিয়েছিল আন্তারাকে সেই 2 জোড়া ডিম দিয়েছে, বাচ্চা ফুটেছে, আর অনেকগুলো ছোট ছোট বাচ্চা ফুটেছে। ঘরের কাজ বা কিছুতে মন বসাতে পারছে না সে। আজ মনে হচ্ছে শাশুড়ি কিছুটা উল্টো পথে চলছে। হয়তোবা এমন একদিন আসবে, সাবেত ফিরে আসবে গ্রামে, সাথে নিয়ে আসবে মারিয়াকে। বাড়ি এসে বলবে তাদের জন্য, মারিয়ার জন্য ঘর ছেড়ে দিতে। শাশুড়িও নতুন বউয়ের মান রাখতে আন্তারাকে তার সাথে থাকতে বলবে। তারপর তার চোখের সামনে চলবে মারিয়া সাবেতের প্রেমের সংসার। এসব ভাবতে একরাশ কষ্ট দলা পাকিয়ে বুক নেমে উঠে এলো আন্তারার গলার দিকে। প্রচণ্ড ব্যথা করছে কণ্ঠনালীতে। কয়েকটা ফাঁকা ঢোক গিলে কান্না গিলতে চাইলেও পারল না। আঁচলে মুখ ডেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। পাকঘর থেকে আন্তারা শাশুড়ি দেখে খুব দীর্ঘশ্বাস ফেলে আপন মনেই ভাবলো, নারীর জীবন ব্যর্থ যদি সে তার স্বামীকে আগলে রাখতে না পারে। আর তুই সে অবাগই ব্যর্থ নারী, বই কিছুই না। হাইরে নারী, হাইরে মা। পরের মেয়ের দোষ শুধু চোখে লাগলো, নিজের ছেলের দোষ দেখেও দেখলো না। সময় সময় সমুদ্রের পানি এসে পা ভিজিয়ে দিছে সাবেতের। আন্তারা তাকে ব্লক কেন দিল? সে কি সত্যি মায়ের সাথে এদেশে আসবে? এলে যদি মারিয়াকে মেনে না নেয়, যদি ছেড়ে দিতে বলে মারিয়াকে, তাহলে কি করবে সে? মারিয়া বা কি করে মেনে নেবে আন্তারাকে? আন্তারাকে আগেই সবটা বলা উচিত ছিল মারিয়া সম্পর্কে সব জানানো। ধীরে ধীরে সাবেতের 2 চোখে জমেছে পানি। তবুও সাবেতের দৃষ্টি তখন সমুদ্রের পানির দিকে। আবছা চোখে সেই স্পষ্ট উঠছে তার অতীতকাল। ষোড়শী আন্তারা প্রতিচ্ছবি। শুরু হলো আন্তারা সাবেতের অতীত রোমাঞ্চকর চক্রান্তের খল। বুকে কামড় বসায়, আমারও ইচ্ছে করে টুকরো টুকরো করে কেটে ফেলি তোমার শরীর। কোনো নারী কণ্ঠর কথাটা শুনে বিস্ফোরিত চোখে সামনে তাকায় সাবেত। 7 পুকুরের পাড়ে বসে হেনরি রাইডার হ্যাবার এর লেখা সেই উপন্যাসে ডুবেছিল সে। নিয়াজ মোর্শেদ জনাবের অনুবাদে বেশ রোমাঞ্চকর উপন্যাসের শুরুতে হেনরি বলেছেন এই উপন্যাসে ওনাকে ওনার ক্ষণিকের পরিচয়ে পরিচিতি ব্যক্তি পাঠিয়েছিলেন, নাম প্রকাশে অনিচ্ছুক। যদিও ব্যক্তির নাম হেনরি সাহেব জানতেন, তবুও বই প্রকাশিত কিংবা অন্যান্য সকল বিষয়ের নাম প্রকাশ করেনি। এই উপন্যাসের ভিত্তি কাল্পনিক নয়, সম্পূর্ণ বাস্তব ছিল বলে দাবি করেছেন উক্ত ব্যক্তি। রহস্যময় নারীর চিন্তায় বিভোর সাবেতের মস্তিষ্ক যখন উক্ত নারীর কণ্ঠে স্পর্শ করে, তখন সামনের দিকে চোখ তুলে তাকায় সে। স্কুল ড্রেস পরনে কয়েকটা মেয়ে হেঁটে চলেছে বাড়ির দিকে। এদের সবাইকে সাবেত চিনে, তবে কথাটা কে বলল সঠিকভাবে বুঝতে পারেনি সে। কোমল ঘাসের উপর ডান হাত মাথায় নিচু দিয়ে চুপচাপ গায়ে এলিয়ে দেয় সাবেত। মস্তিষ্কের কোথাও একটা
সেই কণ্ঠস্বরের চাপ স্পষ্ট থেকে থেকে অনুভব করেছে সেই কণ্ঠস্বর। খানিক চোখ বুজে রইল সে। হঠাৎ মনে পড়ল কিছুক্ষণ পর তার কাছে পড়তে আসবে, এবার মাধ্যমিক দেবে এমন কয়েকজন শিক্ষার্থী। তাদের কথা মনে হতে একদল অলস্য চেপে বসেছে সাবেদের শরীরে। নেহাত প্রধান শিক্ষক স্যার করিম মিয়া বলেছেন তাই রাজি হয়েছে, না হলে ইচ্ছে ছিল না। বিকেল হতে না হতে একদল মেঘ এসে জড়িয়েছে পুরো বাড়িতে, পুরো গ্রাম। চুপ করে বৃষ্টি জড়েছে। বৃষ্টি মাথায় নিয়ে একদল এলো সাবেদের বাড়ি। তাদের বসতে দিয়ে সাবেদ বেরিয়ে যায় মোমের উদ্দেশ্যে। বিদ্যুৎ চলে গেছে। 5 জন মেয়ে 4 জন ছেলে নিয়ে শুরু হলো সাবেদের পড়ানো। আন্তারা ছিল তাদের মধ্যে একজন। চুপচাপ নিরীহ প্রজাতির মানুষ যাকে বলে, তবে অসম্ভব বুদ্ধিমতী কিশোরী। পড়ার সময় কোনো আজে বাজে কথা নয়, চুপচাপ পড়বে। পড়া শেষে ছোট্ট ভাই অথবা বাবাকে নিয়ে যায় আন্তারাকে। 7 দিন টানা পড়ানোর পরও সাবেদ আন্তারার কণ্ঠস্বর শুনতে পাননি। একদিন সাবেদ ক্যাম্পাস থেকে ফিরে সবেমাত্র খেতে বসেছে, অমনি আন্তারা 2 জন পড়তে এসেছে। তাদের পড়াতে দিয়ে সাবেদ পাশের রুমে দ্রুত খাবার খেয়ে নিচ্ছিল। হঠাৎ সেদিন বিকেলবেলা শোনা কণ্ঠতে শুনতে পায় কে কণ্ঠে একজন আবৃত্তি করছে, দয়া করো মোরে দয়া করো, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা, শত কাঁদিলে ফিরিবে না সে শুভ লগনের বেলা। সাবেদ আদা খাওয়া বাদে প্লেট ছেড়ে দ্রুত ফিরে আসে দরজার কাছে। আন্তারার হঠাৎ স্পন্দন বিশ্লেষণ করে বুঝতে বাকি রইল না আন্তারাই সেদিনের সেই নারী কণ্ঠের একমাত্র অধিকারিণী। আচ্ছা আনা, তুই এসব কোথায় পাস বলতো? সাবিনার কথায় মুচকি আন্তারা জবাব দেয়, এটা কাজী নজরুল ইসলামের একটা কবিতার অংশ। আর সেদিন রাস্তার যে বলেছিলি টুকরো টুকরো করে কেটে ফেলবি, ওইটা কার ছিল? রুদ্র মোহাম্মদ আবদুল্লার। তুই সব কই পাস, কীভাবে পড়িস? ভাবিমার কাছে অনেক বই আছে, বড় ভাই এনে দেয়। ভাবিমা আমাকে পড়তে দেয়, তাই আমি জানি। সাবেদের গলা খাঁকড়িয়ে অস্ত শিক্ষার্থী সবাই ঠিক করে বসলে সাবেদ পড়াশোনা শুরু করে। আন্তারাকে সে বুঝতে চেষ্টা করেও পারছে না। এমন নয় আন্তারাকে ইচ্ছে করে তাকে এড়িয়ে চলছে। তবে রাত বিয়েতে হুঠাৎ মস্তিষ্কে কোথাও কোনো নিউরনের জমা থাকা স্মৃতিতে মাথাও তুলে উকিয়ে দেয় আন্তারার কণ্ঠস্বর। সবার সাথে সম্পর্ক ভালো হলেও সাবেদ আন্তারার সাথে একে অপরের সাথে স্বাভাবিকভাবে কথোপকথন হয়ে ওঠে না। একদিন সাবেদ তাদের ইংরেজি পড়াচ্ছে। আজ নাকি স্কুলে হিমু নামের মেয়ের সাথে আন্তারার এক দফা যুক্তিতর্ক হয়েছে। মেয়েটা শহর থেকে গ্রামে এসে পরীক্ষা দেয়, ক্লাস করে না। শহরে নাকি ইংলিশ মিডিয়াম পড়ে, মেয়ের খুব ইংরেজি পড়ায়। আজ ইংরেজি ম্যাম ফার্স্ট বলেছিলেন, মেয়েকে তৎক্ষণাৎ জবাব দিয়ে বলে, ম্যাম লাস্ট মনে আছে? বিস্ফোরক। ম্যাম কিছু বলার আগে ঘন্টা বাজলো। ম্যাম বললে চলে গেলেন, কালকে বলবেন। এই বিষয়ে রসায়ন স্যারের ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন। রসায়ন ক্লাসে এসে হিমু শুরু করেন টিপটুনি কেটে কথা বলেন। এই ম্যাম সম্পর্কে বলার আগে উচিত ইংরেজি শিখে আসা। পড়বে না আমার সাথে ইংরেজি 5 মিনিট কথা বলতে, আবার আসতেছে পড়াতে। লল, রিয়েলিটি লল। তুমি কি জানো বাস্ট অর্থ কি? তোমার ব্যাগে দেখলাম দামি একটা স্মার্টফোন। গুগলে দেখো ভাই, তারপর ম্যাডামের ভুল ধরতে এসো। নিজের ব্লাস্টের সামর্থ্য শব্দ জানে না, অথচ এসেছে ম্যামের ভুল ধরতে। তর্ক বিতর্কে এক পর্যায়ে প্রধান শিক্ষক হিসেবে উপস্থিত ক্লাসে। পরবর্তীতে দেখা গেল 2 শব্দের মানে একই। তবুও হিমু নামের মেয়েটা একটু অনুতপ্ত নয়। সে স্যার ম্যামদের নামে কটূক্তি করে যেন ভীষণ আনন্দ পায়, এমন একটা ভাব ছিল তার। সব শুনে সাবেদ বলল, আন্তারা অঙ্গ বিক্ষেপ বা স্টাইলের প্রতি শব্দ কি? পোস। বাংলায় লিখতে কিভাবে লিখবে? মুখে বলো। পোজ বা পোস। কেন? বাংলায় লিখলে তো হয় পোষে বা পোষে, তুমি ওইভাবে কেন লিখবে? তাহলে অনেক শব্দের উচ্চারণ অনেক রকম হয়। আমরা বাংলা ভাষায় ইংরেজি শব্দ উচ্চারণ সঠিকভাবে লিখতে পারি না। যেমন উচ্চারণ অনুসারে কোয়েশন সব ইংরেজি অক্ষর কে দিয়ে শুরু হয় যদি বাংলায় লিখতে যায়, কিন্তু আমরা ইংরেজি ব্যবহার করি কিউ। এরা তো বুঝেছ। তাহলে কোনো মন খারাপ? আমার চারপাশে সমাজে অনেক মানুষ আছে যাদের নাই কাজ তো খইবাজে টাইপ সময় কাটে, তারাই আছে এসব করতে। এদের যত পাতা দিবে তারা মাথায় উঠে বাদর নাচ নাচবে, তাই এদের কখনো মূল্য দিও না। সাবেদের কথায় আন্তারা দুদিকে মাথা দুলিয়ে সম্মতি জানিয়েছিল সেদিন। বিপত্তি হলো সেদিন যেদিন আন্তারা এসে দেখে হিমু পড়বে তাদের সাথে। সবাইকে সাবেদ পদার্থবিজ্ঞানের EMC2 সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করছিল। এমন সময় আন্তারা এক বান্ধবী সাবেদকে একটা প্রশ্ন করে, অথচ সাবেদ হিমুর প্রশ্নের জবাব দিতে ব্যস্ত। পুনরায় একই প্রশ্ন আন্তারা অন্য সহপাঠী করলেও হিমু প্রশ্ন কাটিয়ে নিজের প্রশ্নে ব্যস্ত রাখেছে সাবেদকে। এবার আন্তারা টেবিল স্কেল দিয়ে আঘাত করে একই প্রশ্ন করলেও সাবেদ জবাব দেওয়ার সুযোগ পেলেও না, হিমুর সাথে কথায় ব্যস্ত রইল। শান্ত মেয়ে আন্তারার কি হলো কে জানে।
প্রচণ্ড রেগে ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে, অথচ পড়ানো শুরু হয়েছে সবে মাত্র 20 মিনিট হয়েছে। আন্তারা এমন ব্যবহারে রুমে থাকা প্রতিটি মানুষ হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে আন্তারা যাওয়ার দিকে। সাবেতের বুঝতে পারা সমস্যা হচ্ছে না যে আন্তারা রাগ করে চলে এসেছে, সে এই বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি। তবে টনক নড়ে 3 দিন পর যখন দেখে আন্তারা আর পড়তে আসে না। হিমু গ্রামে থাকবে পরীক্ষার পূর্বে এই সময় কয়েকদিন পরে ফ্রি টেস্ট এক্সাম। হিমু নানান স্কুলে কমিটির প্রধান। সাবেতের পড়াশোনার ধরন সম্পর্কে খুব ভালোভাবে অবগত ভদ্রলোক। তার নাতনিকে বছর খানেক সময় গ্রামে রাখবেন বলে তিনি মনস্থির করেছেন। আন্তারা হিমু পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। নিরীহ প্রজাতির মানুষ আন্তারা। পড়ার বই বাদেও ওটা পড়তে থাকে। কারোর সাথে শত্রুতা করার মতোর মেয়ে সে না। আন্তারা এই স্বভাবের জন্য সম্পর্কিত হচ্ছে কুমুদ বেগম। কুমুদ বেগম যখন আন্তারার বড় ভাইয়ের বউ হিসেবে স্ত্রী হিসেবে বাইরে এসেছিলেন, তখন আন্তারা ছোট্ট একটা মেয়ে, সারাদিন মায়ের আঁচল বাবার পাঞ্জার ভিতরে থাকতো। 2 ভাইয়ের সাথেও বেশ খুনসুটির সম্পর্ক ছিল আন্তারা বড় ভাইয়ের সাথে আন্তারা বয়সের পার্থক্য প্রায় 18 বছর। এই জন্য বোধহয় আন্তারা সবার থেকে প্রিয়। সপ্তদশী কুতুম যখন গ্রামের বাড়িতে এলেন, তখন আন্তারা বয়স হবে 5 হয়তো 6। নিজের ছোট ভাই বোনকে ফেলে আসা কুমুদ বেগম নিজ হাতে করতে লাগলেন আন্তারাকে। কুমুদ বেগম কাটা মাটি পেয়েছিলেন আর নিজ হাতে আর কাঠামো দিলেন। অনেক ধৈর্য, সাহস এবং অনেকটা আত্মসম্মান দিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে আন্তারা চরিত্র, স্বভাব এবং ব্যবহার। একমাত্র মেয়ে বলে তাকে রান্নাঘরে যেতে দিবে না, এই নিয়ম নীতি অনুসরণ করেনি কুমুদ বেগম কিংবা ওনার শাশুড়ি। মেয়ে মানুষকে সব দিকেই পটু থাকতে হয়, বিশেষ করে সংসারের কাজে। কেননা সারাদিন চাকরি করে এলো, সন্ধ্যাবেলা তোমাকে সংসারের হাল ধরতে হবে। পুরুষ যখন নারীর মতো সংসারে হাল ধরতে পারবে না, পুরুষ জাত আল্লাহ তাআলা এক অনন্য সৃষ্টি। পুরো পরিবার সকলের ঝড় ঝঞ্ঝা হতে রক্ষা করবে, সামান্য আঁচ রাখতে দেবে না, কিন্তু এই নারীর মতো সংসার গুছিয়ে রাখতে পারে না। এজন্য হয়তো নারী পুরুষ একে অপরের পরিপূরক। 3 দিনে যখন আন্তারা পড়তে এলো, তখন সাবেদ আন্তারার সাথে বাকি সব জিজ্ঞাসা করতে পারে। সামনে ওদের প্রি টেস্ট, তাই আন্তারাও নাকি বাড়িতেই পড়তেছে। বাকি সারা বুঝতে পারে না, সমস্যা হয় স্কুল ম্যাডামদের জিজ্ঞেস করে। সাবেদ স্বাভাবিকভাবে নিতে চাচ্ছিল বিষয়টি, তবে ওদের মাঝে একজনের কথায় বেশ অনুতপ্ত হয় সে। সাবেদ ভাই, সেদিন আপনাকে আমি পিথাগোরাসের উপপাদ্য বুঝিয়ে দিতে বলেছিলাম, আন্তারা বুঝে নাই ওটা, কিন্তু সেদিন আপনি আমাদের বুঝেন না। স্কুলের জন্য স্যার উপাদ্য লিখতে দিয়েছিল। পরের দিন আন্তারা ভুল হয়েছিল, তাই স্যার ওর ডান হাতের কাঠের স্কেল দিয়ে 7টা বাড়িয়ে দিয়েছি। পরের দিনও 100 বার ওইটা লিখেছে, মুখস্থ করেছে, স্যারের পড়া দিয়েছে। আপনি বুঝে দিলে ওই দিন মাইর দিত না স্যার, তাইও আপনার কাছে আর আসে না। 2 দিন আগে আন্তারা হাত থেকে কুমুদ বেগম শিউরে ওঠেন। শাশুড়ি পই করে না করে দেন এই কথা খুনাক করে যেন তার ছেলেরা না জানে, বিশেষ করে ছোট ছেলে। সেই বোনের রাজনীতি ছাড়ছে, তবে এখনও তার তেজ কিন্তু জানা কমে নাই। সে তো এটা দেখবে বোনের পড়ে নাই, সে চাইবে মাস্টারের মার দিতে। তাই চুপচাপ থাকো তোমরা, হাত হলুদের লেপ লাগাই দাও বউ। কইবার যাইব। আন্তারা হাতে হলুদের প্রলেপ লাগিয়ে দেওয়ার সময় কুমুদ বেগমের 2 চোখ চাপিয়ে পানি চুকতে থাকে, লাল হয়ে যায়। ডান হাতে কেউ মারে, সেবার আঘাতপ্রাপ্ত হাত নিয়ে আন্তারা পুরো খাতা ভর্তি উপাত্ত লিখেছে। ফলস্বরূপ হাতের অবস্থা এখন আরও করুন। ব্যথার প্রতিদান স্বরূপ জ্বর এসেছে। বাইরের ঘরে পাতা বিছানায় বসে আন্তারা পড়ায় মগ্ন। ডান হাতে কলম লাগানো, তাই লিখতে পারছে না, তবে পড়তেছে। ছোট ভাই এসে কিছুক্ষণ আগে চার্জার লাইট চিপস দিয়ে গেছে। ভাইয়েরা জানে গরম পানিতে এমন হয়েছে, এই জন্য 1 দফা কথা শুনতে হয়েছে তাদের মাকে। বাইরে থেকে বড় ভাইয়ের গলার আওয়াজ শোনা যাচ্ছে। ভাইজান কাউকে বলতেছেন, আনা তো ঘরে যাও, পড়তেছে মনে হয়। আন্তারা পিঠ ফিরে বসে আছে, পুরো পিঠে ছাড়ানো চুল, বালিশের উপর ডান হাতে রাখা, বাম হাতে কলম, দৃষ্টি বাইরের দিকে। সাবেদ খাটের কিনারে বসে নিজের বাম হাতে আলতো করে মুষ্টিবদ্ধ করে নেয় আন্তারার হাত। পেছন থেকে হঠাৎ এমন স্পর্শে উৎস খুঁজতে পেছনে ধাক্কা লাগে সাবেতের বাহুতে। আন্তারার নাকপুরের সাথে লেগে খানিকটা ব্যথা পেয়েছে আন্তারা। চোখ মুখ কুচকে কিছুটা সরে এসেছে, তাকিয়ে দেখে সাবেদ বসে আছে। খানিকটা ঘাবড়ে আন্তারার হাত ছাড়িয়ে নিতে চাইলে আলতো স্পর্শ হয়। দৃষ্টির দিকে তাকিয়ে শান্ত চোখে বলে কণ্ঠে আন্তারা বলল, পিথাগোরাসের উপপাদ্যকে অকপটে আন্তারা বলে দিল। সাবেদ দৃষ্টি স্থির করে আন্তারার চোখের দিকে। ততক্ষণে আন্তারার দৃষ্টি নামিয়ে নিয়েছে। সময় হিসেবে সাবেদের এখন হিমুদের পড়াশোনার কথা। তাহলে এখানে কি করছে ভাবতে চিন্তায় রেখে স্পষ্ট ফুটে উঠেছে আন্তারার চোখে মুখে। সাবেদ নিশ্চিত মনে আন্তারাকে পড়ানো শুরু করেছে। এদিকে হিমুর অপেক্ষা করছিল। আন্তারাকে ঘণ্টাখানেক পড়িয়ে যায়। এভাবে চলতে থাকে কয়েকদিন। পরদিন সকালে এসে সাবেদ আন্তারাকে পড়িয়ে যায়। স্কুল বন্ধ থাকায় সাবেদের পুরো সকাল আন্তারার সাথেই কাটে। যতদিন অবধি আন্তারার সাথে হাত এবং জ্বর কমছে, সাবেদ এইভাবে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এক সকালে আন্তারা দাঁড়িয়েছিল তাদের বাড়ির বাইরে।
বই হাতে ঘর থেকে ওই ঘরে যাওয়ার সময় কিছু একটা রেখে দেখে দাঁড়িয়ে যায় সে। এই ভ্যান থেকে নেমেছে তাদের বাড়ি থেকে হাত 10 দূরে। ভ্যানের পিছনে পিছনে হেঁটে আসছে আন্তারা, ছোট ভাই মাহিন, সাবেদ সহ গ্রামের আরো ছেলেরা। সবার মুখে বড্ড বিষাদময়, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। এবার আন্তারা চোখে যায় ভ্যানের দিকে। সাদা বস্তায় লাল লাল ছোপ, স্পষ্ট রক্তের দাগ, টুকটুক করে ঝরছে রক্ত। যখন ভ্যান এসে থামলো তখন মাহির এবং সাবেদ মিলে আন্তারা বাড়ির সামনে বাঁশের ছাটায় বিছিয়ে দেয়। তারপর দুজন মিলে বস্তা খুলে আস্তে ধীরে বের করে নেয় বস্তায় থাকা টুকরো টুকরো মাংস। স্পষ্ট একজন মানুষের দেহাংশ। গা গুলিয়ে উঠে আন্তারা, কে কাকে নেয় তাদের বাড়িতে সামনে রেখেছে। যখন লাশের বস্তা থেকে বের হয়ে এলো আন্তারা চিৎকার করে লুটিয়ে পড়ে তার ছোট ভাইয়ের ডান হাতের উপর। মৃত্যু সত্যি এভাবে মৃত্যু কি কারো কাম্য? যদি হয় সে আপনার সব থেকে কাছের মানুষের। মুঘল সম্রাট আকবরের দরবারে অন্যতম সমাদ্য ছিলেন বীরবর। বীরবর ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত থাকার পরও সম্রাট আকবরের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। কারণ ছিলেন বীরবরের চাতুরতা। প্রশিক্ষণহীন হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। তো একদিন সম্রাট আকবরের সবাই এসে বীরবরের উদ্দেশ্য প্রশ্ন করেন, আচ্ছা বীরবর, তোমার মতো কোনো বান সব থেকে বেশি মারাত্মক ক্ষতি করতে পারে এমন মৃত্যু অবধি হতে পারে? জবাব দিলেন হুজুর বাক্যবান। সম্রাট আকবর কিছুটা অসন্তোষ প্রকাশ করে বললেন, আমার সাথে মশকরা করার স্পর্ধা দেখাচ্ছ? আগে না হুজুর, আপনি আমাকে 2 দিন সময় দেন, আমি আপনার কাজের উদাহরণ সমেত ফিরিয়ে দেব। সেদিন বীরবর সম্রাটের কন্যা তার গৃহে ভোজন করার নিমন্ত্রণ দিয়ে যায়। সম্রাট কন্যা আনন্দের সাথে নিয়ন্ত্রণ বহন করেন। পরের দিন যথাসময়ে সম্রাট রাজকীয় অভ্যর্থনা দিয়ে আপ্যায়ন করবে বীরবর। এত এত খাবারের পদ রান্না করা হয়েছিল যে সম্রাট কন্যা প্রতিদিন পদ খাওয়া দূর স্পর্শ করার উপায় নেই। তখন বীরবর সাহেব সম্রাট কন্যার কানে মুখ দিয়ে ফিসফিসিয়ে বলেন, এই শয়তানের বাচ্চা, তোর জন্য আমার কত টাকা নষ্ট হলো, আর তুই বলছিস খাবি না? তুই খাবি, তোর বাপেও খাবে। বীরবরের কথা সম্রাট কন্যা রেগে লাল হয়ে গেলেন। ফিরে এলেন নিজের রাজপ্রসাদে। বাবার কাছে গিয়ে বললেন, আব্বুজান কালই বীরবলকে শুলে চড়াবে, যদি না চড়াও তো আজ থেকে আপনার সাথে আমার কোনো কথা নেই। কন্যা বারবার কারণ জিজ্ঞেস করে কোনো লাভ হয়নি। এদিকে সম্রাটের পুরো রাত কেটে গেছে উত্তেজনায়। সব ঠিক ছিল, কি এমন হলো যে মেয়েকে বীরবর শুলে চড়ানোর কথা বলছে? পরদিন যথারীতি বীরবর সবাই এলেন। সম্রাটকে জিজ্ঞেস করেন, কি হলো বীরবর, কি করেছো তুমি আমার কন্যাকে, যার ফলস্বরূপ আমাকে শুলে চড়ানোর জবাব দিলেন? হুজুর, আপনি আমায় শুলে চড়াবেন, আমার আপত্তি নেই, তবে আমার কথা পুরোটা শুনে নেবেন দয়া করে। ঠিক আছে, বলো তাহলে। তারপর বীরবর গতকালের ঘটনা এবং কারণ বলতে লাগলো। বীরবর প্রমাণ করতে সক্ষম হয়েছে বাক্যবান সব থেকে মারাত্মক বান, যা তারা মানসিক মৃত্যু অবধি। আজ সকালবেলা নামাজ শেষে আন্তারা বাবা আন্তারাকে এই গল্পটা বলেছিলেন, সাথে একটা হাদিস, যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাতপ্রাপ্ত হয়। আন্তারা যেন কখনো কাউকে এমন কিছু না বলে যাতে সামনের ব্যক্তিটি কষ্ট পায়, কারণ মানুষের সবাই নিজের কথা ভাবে। সামনের পক্ষকে ছোট দেখাতে 10 চুপ থাকলেও আমরা মনে করি ও হেরে গেছে, তাই জবাব দিচ্ছে না। কিন্তু এটা চিন্তা করি না যে হয়তো সে আমার মতো এত নোংরা স্বভাবের মানুষ নয় যে অন্যের সাথে দখল দেওয়া পছন্দ করে না। কুদুম বেগম ঠান্ডা বসে আছেন, বাইরে ঘরের দরজা আছে, দরজার ভেতর আন্তারা মায়ের মাথায় পানি দেওয়া হচ্ছে। আন্তারা সেখানে বসে আছে, তার থেকে 5 হাত দূরে রাখা আন্তারা বাবার খণ্ড বিখণ্ড লাশ। গ্রামের মহিলারা সামাল দিচ্ছে তাদের। আন্তারা ছোট ভাইয়ের হাত ধরে মাটিতে বসে আজ সকালে বাবার বলে যাওয়া কথাগুলো মনে মনে আওড়াচ্ছে। উপরোক্ত ঐতিহাসিক চরিত্র ছিল আন্তারা তার বাবা শেষ কথোপকথনের বিষয়বস্তু। প্রতিদিন মতন ভদ্রলোক আজ সকালেও হাঁটতে বেরিয়েছেন, কাঁথার কাজ দিয়ে ফিরবেন আন্তারা কুদুম বেগমের জন্য, অথচ ফিরলেন বস্তাবন্দি লাশ হয়ে। চারপাশে কত কথা, কিছুই প্রকাশ করছে না কানে, বড় কচুর পাতায় করে নিয়ে আসছে। আন্তারা দৌড়ে ভাইয়ের কাছে গিয়ে ইশারায় করে বললে, এটা আমাদের বাবা না, তাই না দাদাভাই? আন্তারা বড় ভাই এক হাতে কচুর পাতা ধরে অন্য হাতে বোনকে জড়িয়ে ধরে বলে, না রে বোন, এটা বাবার লাশ। এই কঠিন সত্য আমাদের মেনে নিতে হবে। ঠিক যে সময় কচুর পাতা থেকে গড়িয়ে পড়ে আন্তারা বাবার বাম হাত নয়, ঠিক বাম হাতের কবজি। আন্তারা এই হাত চিনতে অসুবিধা হয়নি। মধ্য অবস্থায় এরপর আংটিটি জানান দিচ্ছে হাতটি তাদের বাবার। কাঁপা হাতে আন্তারা তার বাবার দেহ অংশ উঠিয়ে দিয়ে চিৎকার করে কাঁদতে লাগে। পুরো বাড়ির পরিবেশ তখন আন্তারার বাবা হাজারিতে বাড়ি হয়ে উঠেছিল। তারপর সময় অতিবাহিত হয়ে খুব দ্রুত গ্রামের মুরব্বী দাফন কাজ শেষ করেন আন্তারা বাবা, কারণ স্বাভাবিক মৃত্যু হলে লাশ রাখা সম্ভব ছিল, কিন্তু ট্রেনে কাটা পড়ে মৃত্যু হওয়ায় শরীরের কোনো অস্তিত্ব ছিল না। টুকরো মাংস পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ দেহ। শেষ গোসল করানোর সময় জমাট বাঁধা রক্ত পরিমাণ বেশ মিশে লাল হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। টুকরো দেহ কোনোভাবে কাপড়ের উপর পর্যায়ক্রমে রেখে জানাজা দাফন করেছিল।
আজ পুরোনো দিন আন্তরার গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাবার লাশ যতক্ষণ বাড়ি ছিল তাদের চিৎকার বাড়ি ছিল পরিবেশ। তবে অদ্ভুত হলো সত্য, দাফনের জন্য লাশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও এক ফোঁটা পানি ছিল না আন্তরার, দুই ভাই এবং কুমুদ বেগমের চোখে।